প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। আর আমরা বিশ্বাস করি শত ব্যস্ততার মাঝেও আমাদের সকল বন্ধু আমাদের নেক্সাস লেডিস ক্লাব ফেসবুক গ্রুপের সব সদস্যরা আছেন আমাদের সাথে নেক্সাস টেলিভিশন টিউন করে। আর আজ অনেক ব্যস্ততার মাঝেও আমাদের দুজন নারী বন্ধু স্টুডিওতে এসছেন আমাদের এই আয়োজনকে আলোকিত করতে, আড্ডাকে মুখর করতে। আমরা পেয়েছি আমাদের সাথে আছেন ফারহা নাজ জামান, চিফ মার্কেটিং অফিসার গ্রামীণফোন। আপু অনেক শুভেচ্ছা। Thank you for inviting us here. In fact, thanks to you. দর্শক সেই সাথে আছেন আরও একজন প্রিয় বন্ধু সম্মানিত অতিথি হিসেবে আজ সৈয়দা তাহিরা হোসেন, চিফ হিউম্যান রিসোর্স অফিসার গ্রামীণফোন। অনেক শুভেচ্ছা আপু। আপনাকে অনেক শুভেচ্ছা এবং দুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা যে পবিত্র মাহে রমজান চলছে, আজ আপনারা দুজন আমাদেরকে সুযোগ দিয়েছেন একসাথে ইফতার করে আজকের নেক্সাস লেডিস ক্লাবের এই আড্ডায় একটা দারুণ সময় পার করার জন্য। সত্যি দর্শক, এই যে দারুণ সময়ের কথা বলছি, আর সেই দারুণ সময় কিন্তু আসলে হঠাৎ আসে না, একদিনে আসে না। আর বিশেষ করে যদি নারীর কথা বলি তাহলে নানা রকমের চড়াই উতরাই পেরিয়ে তবেই নারীর জন্য সেই দারুণ সময়টা জীবনে আসে, যেটা আমরা বলতে পারি যে আসলে অপেক্ষা করে কি দারুণ সময় নারীর জন্য অপেক্ষা করে কি করে না জানি না, কিন্তু নারী বিশেষ করে যদি বাঙালি নারীর কথা বলি তাহলে তারা হচ্ছে মনে প্রাণে ভীষণভাবে সাহসী এবং যে কোনো বাধা বিপত্তি যা কিছুই আসুক না কেন সেটা টপকে তারা ঠিক তাদের জয়ের লক্ষ্যে এগিয়ে যায়। তেমনই দুজন বন্ধু কিন্তু আমাদের সাথে আজকে এগিয়ে আছে যারা নানা বাধা পেরিয়ে আজকের তাদের যে অবস্থান সেটি তৈরি করেছে। আমরা জানি আপনারাও আপনাদের জীবনে কত রকমের কত চড়াই উতরাই পার করে সাহস ধরে রেখে সামনে এগিয়ে যাচ্ছেন, নিজের অনেক ভালো লাগার যে কাজগুলো সেগুলো করছেন এবং দেশ ও দশের জন্য নানাভাবে আপনারা যোগ করছেন। আপনাদের সেই ভাবনাগুলো নিয়েই আজ আমরা শুনবো, তাই বিষয় রেখেছি বাধা পেরিয়ে। কোনো বাধা এলে কীভাবে আপনারা অতিক্রম করেন, কিংবা আপনাদের কারোর বন্ধু বা আত্মীয় বাধা কখনো পেতে দেখলে সেটার জন্য আপনি আসলে কখনো কি সামনে দাঁড়িয়েছেন বা সাহায্য করেছেন, সব কথাই শুনবো। তাই দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, তাই না করে চলে আসেন। আরও একবার অনেক ধন্যবাদ, সত্যি খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। আমরা জানি যে আসলে বাংলাদেশের যে বর্তমান অর্থনীতি এবং আপনারা যেই একটি প্রতিষ্ঠানে কাজ করছেন গ্রামীণফোন, বলাই বাহুল্য যে এই প্রতিষ্ঠানটির কন্ট্রিবিউশন কতখানি, এবং ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণের পথেও কিন্তু এই প্রতিষ্ঠানটির যোগ অনেক বড়। সো আমি প্রথমেই ফারহানা জাপার কাছে আসতে চাই যে একজন নারী হিসেবে মার্কেটিংয়ের মতন এরকম চ্যালেঞ্জ একটা প্রফেশনে আপনি যখন এলেন, নানা রকমের বাধা বিপত্তি তো নিশ্চয়ই ছিল, অতিক্রম করেছেন কিভাবে? আমি আসলে কোনো চ্যালেঞ্জকে আসলে কখনো আমার কাছে আলাদা করে মনে হয়নি যে মানে একজন নারী হিসেবে আমাকে ওটা দেখতে হবে। তো একজন যে কোনো কর্মজীবী যেভাবে একটা চ্যালেঞ্জকে দেখে, আমি সবসময় এভাবে করে যে কোনো একটা চ্যালেঞ্জকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি। তো আমি দেখেছি যে ওই জায়গায় আমার আসলে অনেকখানি ব্যারিয়ার দূর হয়ে যায়। যখনই আমার মনে হবে যে আমি একজন নারী এবং আমার এখানে অনেক রকম অ্যাডিশনাল আরও চ্যালেঞ্জ আছে, ওটা কিন্তু আপনাকে আরও কঠিন করে দেয় কাজটা। সো ওই মেন্টাল ব্যারিয়ারটা আই থিঙ্ক বছরের পর বছর কাজ করতে করতে এক সময় এটা চলে গেছে আমার মাথা থেকে। সো আমি যে কোনো জিনিসকে আসলে চিন্তা করি যে এই জিনিসটাকে আমাকে কাজ হিসেবেই দেখতে হবে। তবে এই যে আপনি যে কথাটা বললেন আপা, এটার পেছনে মানসিক সেই শক্তিটা নিয়ে গড়ে ওঠা একজন নারীর জন্য বা একজন মেয়ের জন্য এটা খুব জরুরি, যেটা নিশ্চিতভাবে আপনার পরিবার আপনার পরিবেশ থেকে আপনি পেয়েছেন, সেই সম্পর্কে আমরা শুনবো। তবে তার আগে তাহিয়া আপার কাছে আসি। আপা, এই যে আসলে আমরা নারীদের বাধা পেরিয়ে যাওয়ার কথা বলছি, আপনারা যখন মার্কেটিং বা হিউম্যান রিসোর্সের মতন এমন গুরুত্বপূর্ণ একটা বিভাগে কাজ শুরু করেছেন, তখন আমার মনে হয় খুব বেশি নারীরা কর্পোরেটে কাজ করতো না। সেই চ্যালেঞ্জের জায়গা থেকে আপনি কিভাবে আসলে নিজেকে ওই জায়গাটায় সেট করলেন? এটা অবশ্য সত্যি, আমি যখন শুরু করি তখন আসলে এত মেয়ে কর্পোরেটে কাজ করতো না। সো তখনকার চ্যালেঞ্জগুলো হয়তো একটু ডিফারেন্ট ছিল দেন এখনকার চ্যালেঞ্জ। তবে আমি সব সময় মেয়েদেরকে যেটা বলি, কোনো বাধাই আসলে বাধা না মেয়েদের জন্য। অ্যাবসলিউটলি আই এগ্রি উইথ ফারা যে মেয়ে ভাবলেই ওটার একটা বাধা আছে। সো আমরা যখন অটোমেটিক আঁকড়ে ধরে, সো আমি প্রথম থেকেই আমরা যখন কাজ করতাম আমাদেরকে এটা বলা হতো যে আমরা কলিগদের সাথে কাজ করছি এবং আমরা ইকুয়াল।
there is মানে এখানে কোনো ভাগাভাগি নাই বা উচ্চ নিচ নাই, যার জন্য ওই জিনিসটা যেহেতু ওইটা আমাকে অনেক তৈরি করতে সাহায্য করে, নিজেকে তৈরি করতে একটা মানসিক শক্তি জুগিয়েছে। ইয়েস, যে আমি যেটা পারি আসলে ইন্টেলেকচুয়ালি তো আসলে সবাই সমান, এক্স্যাক্টলি। সো ওটাকে কাজে লাগানোর জন্য সবাই একই পরিমাণই এফর্ট দিতে পারে। সো আমি ওইভাবেই শিখে এসেছি এবং এভাবেই এখনো নিজেকে কাজ করে যাচ্ছি। বাহ, এটা নিঃসন্দেহেই একজন মানুষের জন্য ভাবাটা বা জানাটা নিজের সম্পর্কে জরুরি, যে সে একজন মানুষ, সৃষ্টিকর্তা তাকে সমানভাবে বানিয়েছেন এবং নারী পুরুষে আসলে আমাদের যে কার্ভস এটার ছাড়া তো আর পার্থক্য নেই। তবে একটা জায়গায় আমার মনে হয় তো পুরুষের চেয়ে নারীরা অনেক বেশি এগিয়ে, কারণ নারীরা মা, তাই না? শুনবো আমরা আপনাদের এই ভাবনাগুলোর কথা। আবারও একটু আমি ফারহা আপুর কাছে আসতে চাই। আপু, মার্কেটিং নিয়ে যদি আমরা বলি যে বাংলাদেশে আমাদের যে এনভায়রনমেন্ট কর্পোরেটে কাজ করার এবং সেখানে নারী পুরুষ নির্বিশেষে ইটস অফকোর্স ভেরি চ্যালেঞ্জিং, কিন্তু অ্যাট দ্য সেম টাইম হয় না যে সময় যত যাচ্ছে চ্যালেঞ্জগুলো সেটা আরও বাড়ছে, এবং সেইটা আমরা যদি বলি যে আসলে বাধা হিসেবে আপনি আজকে যখন একজন মানে চিফ মার্কেটিং অফিসার হিসেবে আজকের অবস্থানটায় আছেন, একদিনে তো সেই পথটা আপনার তৈরি হয়নি। সো এই যে আসলে আজকের অবস্থান, সেই অবস্থানে আসতে গিয়েও তো অনেক বাধা পেরোতে হয়েছে। এবং সেখানে আমি যদি বলি আসলে চিফ মার্কেটিং অফিসার শুনলে যেরকম মনে হয় যে এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে, রাইট? এখানে আপনাকে নো, ইটস নট গ্ল্যামারাস। হ্যাঁ, আমার কিন্তু একটা বড় পোর্শন হচ্ছে সেলস ইটসেলফ। সো এখানে কিন্তু আমার সারা বাংলাদেশে যারা আমাদের সেলসের কাজটা করে বা ডিস্ট্রিবিউশনের কাজটা করে, এটা কিন্তু আমার একটা বড় পার্ট। তার সাথে একটা বড় কমিউনিকেশন, বড় ব্র্যান্ড আছে, কমিউনিকেশন আছে, কাস্টমার সার্ভিস আছে। সো এখানে কিন্তু অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। তো আপনি কিন্তু শুধু যদি মনে করেন যে ব্র্যান্ড কমিউনিকেশন বা ধরেন যে গ্ল্যামারাস যে পার্টটা, এটা করে কিন্তু আপনি রোলটা করতে পারবেন না। সো আমি কিন্তু শুরু করেছি একদম খুবই জুনিয়র একটা সেলস এন্ড ডিস্ট্রিবিউশন রোল থেকে, এবং আমি কিন্তু সেটা কি গ্রামীণ ফোনেই ছিল। সো আমি কিন্তু 9 বছর কাজ করেছি একদম ব্যাক এন্ডে। সো আমি কিন্তু মেইনলি এই সেলসের কাজটা করতাম। তার মানে আপনার জীবনের মানে এই যে মানে পেশাগত জীবন, হ্যাঁ, সেটা পুরোটা আপনি এক্সপ্লোর করেছেন গ্রামীণ ফোনে। এক্স্যাক্টলি। এবং এরপর যে 3 বছর আমি ইউনিলিভারে কাজ করেছি মাঝখানে, বাট শুরু করেছিলাম গ্রামীণ ফোনেই। তো 9 বছর সেলসের পরে কিন্তু আমি এই গ্ল্যামারাস মার্কেটিং বলতে যেটা মনে হয় যে ব্র্যান্ড, বাট এখানেও আমি যদি বলি আমি কিন্তু গ্ল্যামারাস সাইডটাতে খুবই কম কাজ করেছি। আপনাকে আসলে হ্যান্ডস অন কাজ শেখার এখানে কোনো আপনার অল্টারনেটিভ নাই, আপনাকে হ্যান্ডস অন সব কাজ শিখতে হবে, অ্যান্ড বাকিটা অটোমেটিকলি চলে আসে। সো আই থিঙ্ক আমাকে যদি জিজ্ঞেস করেন, ইফ আই হ্যাভ টু সামারাইজ, প্রতিটা কাজ খুব মনোযোগ দিয়ে শেখান, হার্ড ওয়ার্ক, এই দুটার কোনো অল্টারনেটিভ নাই। অ্যাবসলিউটলি, সেটা যে কোনো প্রফেশন। তার মধ্যে যখন আপনি বড় দায়িত্বে যাবেন, মানে এখন যেমন আপনি বড় দায়িত্বে আছেন, তখন সবাই যেন আপনাকে অনুসরণ করে সুন্দরভাবে কাজগুলো করে, সেটার জন্য তো আগে আপনার ওই কাজগুলো জানতে হবে। যতটা জানবেন তত সুবিধা হয়, আপনাকে হেল্প করতে, লিড করতে, ডিরেক্ট করতে ততটা সুবিধা হয়। আমার সত্যি খুব ভালো লাগছে যে আজকে বাংলাদেশের একটা লিডিং একটা কর্পোরেট হাউস বলি আমরা, বা গ্রামীণ ফোনের মতো একটা প্রতিষ্ঠান, সেখানে আমাদের দুজন নারী বন্ধু এত দারুণ অবস্থানে আছে। এটা নিঃসন্দেহেই নারীদের জন্য নানা রকমভাবে সাপোর্ট যারা কাজ করছে সেখানে। তো সেই জায়গা থেকে তাহিয়া আপা হচ্ছে হিউম্যান রিসোর্সে আছে, যার কাজ হচ্ছে চোখ কান খোলা রেখে বা বন্ধ রেখে কে কি করছে সেটার সব খবর নাকা দর্পণে রাখা। সো সেটা করতে গিয়ে আপা যদি জানতে চাই যে নারী যারা সহকর্মী আছেন, এটা অবশ্য বলতেই হয় যে গ্রামীণ ফোন তাদের বিভিন্ন বিজ্ঞাপন থেকে শুরু করে মোটর জায়গাটাতেও আমরা দেখেছি যে আসলে কানেক্টিভিটিটা তৈরি করতে নারীদেরকে ভীষণভাবে তারা সবসময় তুলে ধরেছে সম্মানের সাথে। এটা বলতেই হবে যে এটা অনেক বড় একটা ব্যাপার। সো সেই জায়গা থেকে আপনি যখন দেখেন যে আপনাদের নারী সহকর্মীরা আসছে, সেখানে তাদের ক্যারিয়ার গড়ছে, আপনি ওই জায়গা থেকে একজন নারী হিসেবে কতখানি ভালো লাগা কাজ করে যে আপনি ফ্যাসিলিটেট করতে পারছেন? অফকোর্স, এটা মানে আই এম ভেরি প্রাউড অফ ইট, যেভাবে আমরা আমাদের নারী কর্মীরা ইভেন মাঠেও কাজ করছে, সেলস টিমে কাজ করছে বিভিন্ন শহরে, এমন না যে খুব সবগুলোই খুবই বড় শহর, ইভেন কক্সবাজারেও আমাদের রিজিওনাল ম্যানেজার আছে যে নারী। তো ওগুলো দেখলে তো খুবই ভালো লাগে, কারণ আমরা যখন কাজ শুরু করেছিলাম, আমার ক্যারিয়ার শুরু প্রায় 27 বছর আগে, তখন তো হিউম্যান রিসোর্স কি জিনিস ওটাই একটা কঠিন বিষয় ছিল না, এবং মেয়ে তো আসলেই কম ছিল প্রতিটা অর্গানাইজেশনে। তখন আমি এখানে ইন্টারাপ্ট করে যদি জানতে চাই, এখনো আসলে যদি আমরা জানতে চাই যে আমাদের টোটাল কর্পোরেট হাউস সহ অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে হিউম্যান রিসোর্সে কয়জন নারী প্রধান আছেন? এটা বোধহয় খুবই হাতে গোনা।
জি, নারী প্রধান খুবই হাতে গোনা, এবং স্পেশালি সিনিয়র ম্যানেজমেন্ট লেভেলে তো একজনই বেশি দেখা যায়। গ্রামীণ ফোনে আমরা দুজন আছি, উই আর ভেরি প্রাউড অ্যাবাউট ইট। তবে আমাদের সেকেন্ড লেয়ারেও বেশ কিছু মেয়েরা কাজ করছে, নো ডাউট। বাট আমাদের গ্রামীণ ফোনের সাথে একটু কম্প্যারিজন করতে গেলে একটু ডিফারেন্ট হবে, কারণ এখানে আসলেই মেয়েদেরকে মানে ওনারশিপ অনেক বেশি দেয়া হয়, ওদের আইডিয়াগুলো অনেক শোনা হয়। এমন না যে ছেলেদেরটা শুনি না, আমরা সবই শুনি, কিন্তু আমরা একটু এমফাসিস দেই যাতে করে আমরা ওয়ার্ক এনভায়রনমেন্ট এমন তৈরি করতে পারি সো দ্যাট বাইরে থেকে আরো মেয়েরা ইন্টারেস্টেড হয় আমাদের এখানে আসার জন্য। কারণ এটা আমরা বিশ্বাস করি, ডাইভার্সিটি যে পরিমাণ ইনোভেশন তৈরি করবে সেটা কোনো একটা জেন্ডার দিয়ে তৈরি হবে না। সো সেটা আমরা সবাই, ম্যানেজমেন্ট বলেন, ইভেন টেলিনর গ্রুপ পর্যন্ত, আমরা সবাই এটা বিশ্বাস করি। এবং সেভাবেই আসলে আপনারা কাজ করছেন। এবং বলতেই হয় যে খুবই সফিস্টিকেটেডলি কিন্তু আপনারা এইটাকে আপনাদের হাউসে বলেন এবং ওভারঅল কর্পোরেটে এটা ইনকর্পোরেট করতে পেরেছেন, যেটা দেখে অন্যরাও ইন্সপায়ার্ড হয়ে, ইভেন অন্যান্য টেলিকম কোম্পানিগুলোও যদি আমরা দেখি, প্রথম তো আসলে পায়োনিয়ার হিসেবে গ্রামীণ ফোন শুরু করেছে, যেখানে আগেও সেলস অফ মার্কেটিং হিসেবে যিনি মানে যারা ছিলেন অনেকেই কিন্তু নারী হিসেবে মানে প্রথম ওই পায়োনিয়ারশিপটা তারা পেয়েছেন। এবং সেটা দেখে অন্য যারা তারাও ভীষণভাবে চেষ্টা করেছেন বা এখনও করে চলেছে, যেটা অবশ্যই বলতে হয় যে বাংলাদেশের কর্পোরেট সেক্টরে একটা বড় ধরনের জায়গা তৈরি করতে নারীদেরকে হেল্প করেছে। সো এই জায়গা থেকে আমরা জানি যে আসলে কর্পোরেট একটা খুবই চ্যালেঞ্জিং জায়গা, সেটা ব্যাংক হোক কিংবা টেলিকম কোম্পানি হোক কিংবা আদার যে কোনো সেক্টর যেটাই হোক না কেন। তো আমরা যদি দেখি যে অনেক সময় নারীরা কর্পোরেটে কাজ করবে, পরিবার, আমাদের আশপাশ, সেখান থেকে বড় ধরনের বাধা আসে। এটা নিয়ে যদি আমি ফারহাপাকে জিজ্ঞেস করি যে ফারহাপা, অনেক সময় আপনাদের সহকর্মী যারা, তারা কি কখনো শেয়ার করে যে তাদের ফ্যামিলি থেকে বা তাদের আশপাশ থেকে নানা রকমের বাধা আসছে যার ফলে তাকে চাকরিটা ছাড়তে হচ্ছে বা কনসেন্ট্রেট করতে পারছে না কাজে? হচ্ছে দেখে চাকরি ছাড়তে হচ্ছে এরকম কনভারসেশন আমি কম পেয়েছি, বাট কিভাবে এটা সেল থ্রু করবে, এবং বেশিরভাগ এটা দেখা যায় একটা মেয়ে চয়েসটা মেক করে। আমাকে যদি বলেন, আমার এক্সপিরিয়েন্স তাই বলে, কারণ আপনার এনভায়রনমেন্ট থেকে তো অনেক রকম বাধা আসবে, বাট আপনি বাধাটাকে কিভাবে ডিল করবেন এটা কিন্তু আপনার উপরে। মানে আপনি চয়েস করবেন কি না যে আচ্ছা ঠিক আছে আমি গিভ আপ করে চাকরি ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু আসলে দিচ্ছে সেটা মেয়ের চয়েস, নাকি আপনি এটাকে ম্যানেজ করবেন। সো এরকম অনেক ইস্যুস আসে। একটা বড় চ্যালেঞ্জ আসে আপা ক্যান অ্যাড এজ ওয়েল, যখন প্রেগনেন্ট হয় একজন মেয়ে, তখন দে গো থ্রু আ লট অফ মেন্টাল চ্যালেঞ্জ এজ ওয়েল, যে আমি এরপরে চাকরিতে আসবো যখন, তখন আমার কি হবে, বা আমি কি বাচ্চাটাকে রেখে চাকরিতে ফেরত আসতে পারবো কিনা, অথবা সেখানে একটা ডে কেয়ার থাকবে, একটা ডে কেয়ার আছে কিনা। আমাদের যেমন উই হ্যাভ আ ফ্যান্টাস্টিক ডে কেয়ার, এবং এটা অনেক দিন ধরে আছে আমাদের। সো দ্যাটস আ বিগ সাপোর্ট সিস্টেম। শুধু মারা না, ইনফ্যাক্ট আমাদের মেল কলিগসরাও আমাদের ওনাদের বাচ্চাদেরকে এখানে রাখেন। সো আমার কাছে লাগে যে এটা বিভিন্ন টার্নিং পয়েন্টে মেয়েদের এই কোয়েশ্চেনগুলো আসে। রাইট। এবং যে টার্নিং পয়েন্টের কথা বললেন না, মেয়েদের জন্য আমরা জানি যে পুরুষের ক্ষেত্রে বোধহয় একটা টার্নিং পয়েন্ট হলেই লাইফ ঘুরে যায়, কিন্তু মেয়েদের জন্য বোধহয় এটা লাইফের এক এক সময় এক এক রকম। আমরা শুনবো সে ব্যাপারে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, শুনছি আমাদের বন্ধুদের কাছ থেকে খুব ভালো লাগছে। আমরা জানি যে আপনারাও এই ভালো লাগা নিয়ে বাধা অতিক্রম করতে চান। আমরা তো আছি, থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। বাধা পেরিয়ে এমন একটা দারুণ বিষয় নিয়ে আমরা আজ কথা বলছি। বাধা পেরিয়ে যেতেই হবে। নারীদের জন্য বাধা পেরিয়ে সামনে অপেক্ষা করছে স্বর্ণালী সময়, যা কিনা বাংলাদেশকে বিশ্বের বুকে আরও অনেক উচ্চে তুলে ধরতে পারে, যেটা প্রমাণ করেছে আমাদের নারীরা বিভিন্ন চ্যালেঞ্জিং প্রফেশনে তাদের অবস্থান তৈরি করে। তেমনই দুজন আজ আমাদের স্টুডিওতে আছে, তাদের কথা শুনছি, আমরা শুনবো আপনারাও আপনাদের মনের কথাগুলো এবং কিভাবে বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছেন সেই গল্পগুলো আমাদের সাথে শেয়ার করে আমাদের সমৃদ্ধ করবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। তাহিয়া আপা, এই যে আসলে বাধা পেরোনোর কথা যখন আসে তখন অনেকগুলো ব্যাপার চলে আসে, যে আমরা প্রথমতই পারিবারিকভাবে মেয়েরা বিশেষ করে ছোটবেলা থেকে বেশিরভাগই এটা হয়তো আমরা ব্লেসড যে আমাদের পারিবারিক যে শিক্ষা, সেখানে হয়তো আমরা ওভাবে মেয়ে হিসেবে, নারী হিসেবে বড় হয়নি, মানুষ হিসেবে বড় হয়েছি। কিন্তু বেশিরভাগই ইন জেনারেল
কোনো কিছু সিম্পল একটা পিকনিকে যাবে, সেখানেও হয়তো শুনতে হয় না না তুমি মেয়ে মানুষ, বিপদ হতে পারে, ঝামেলা হবে। এই যে ব্যাপারগুলো আপনার কি মনে হয় যে এগুলো কি আসলে আমাদের নারীদেরকে এগিয়ে এরকম আপনারা যেরকম অবস্থানে আছেন এখন, এরকম বড় বড় অবস্থানে আসতে নানা রকমের বাধা দিচ্ছে? না, নিশ্চয়ই দিচ্ছে, কিন্তু নারীরা আবার কিভাবে ওটা নিচ্ছে ওটাও একটা ব্যাপার। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল বলি, আমার ক্যারিয়ারের কোনো এক সময় আমার কাছে একটা মেয়ে আসলো, শি ওয়াজ ডুইং ভেরি ওয়েল, ও ফিল্ডে ছিল, একটা রিজন পুরা একটা, এখন আমরা বলি সার্কেল, ওরকম একটা পুরা জেলা দেখতো। তো ও এসে আমাকে বলল যে আমার বাচ্চা ডে কেয়ারের বয়সটা পার হয়ে গেছে, মানে ওই অর্গানাইজেশনে ডে কেয়ার আছে, ওখানে রেখেছে, ডে কেয়ারের বয়সটা পেরিয়ে গেছে, কিন্তু আমার বাবা মা কেউ শহরে থাকে না, আমি কারো কাছে রেখে আসতে পারবো না। তখন মা হিসেবে এটা বিরাট তার দুশ্চিন্তার ব্যাপার এবং সেজন্য সে চাকরি ছেড়ে দিবে। তো তখন আমার মনে আছে আমি ওকে কয়েকটা অপশন দিয়ে ওকে চিন্তা করানোর চেষ্টা করেছি, যে তুমি চিন্তা করে দেখো যে আর কোনো ডে কেয়ার কাছে ধারে কোথাও আছে কিনা, মানে চাকরিটা প্রথমে ছেড়ে দেওয়াই কেন অপশন হবে, অপশন তো আরো অনেক কিছু আছে। ইভেন ওকে ওর থট প্রভোক করার জন্য আমি বলছি আমার বাসা একদম কাছে, তুমি তোমার বাচ্চাকে আমার বাসায় রেখে এসো, তারপরেও তুমি একটু চিন্তা করো। তো কিছুদিন পরে সে আসলো আমার কাছে, বললো যে অলরেডি আমি আরেকটা ডে কেয়ার পেয়ে গেছি, ওখানে আমি রাখছি, এবং থ্যাংক ইউ ভেরি মাচ যে আমার চাকরিটা ছাড়তে হলো না। তো এটা ফ্যামিলি থেকে আসে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে থ্যাংক গড ও এসে আমার কাছে বলেছে, যার জন্য আমি ওকে ওই চিন্তাটা করাতে পেরেছি। হ্যাঁ, কিন্তু ডিসিশনগুলো নেওয়ার সময় তো নিশ্চয়ই ফ্যামিলির সাথে কথা বলছি, কিন্তু ফ্যামিলিদেরও রেসপন্সিবিলিটি তখন যে ওদেরকে একটু চিন্তা করতে দিবে, আরো অল্টারনেটিভ চিন্তাগুলো করতে দিবে। সেই জায়গায় বোধহয় আমাদের সোসাইটিতে এখনো অনেক কাজ করার আছে, অনেক আমরা পিছিয়ে আছি। আপা, আমিও তো একজন মা, কর্মজীবী মা। অনেক ক্ষেত্রে যখন কোনো রকমের হার্ডল আসে, যে হেল্পিং হ্যান্ড সংক্রান্ত বা সন্তানকে নিয়ে যাওয়া, অফিসে হলে ডে কেয়ারে রাখা, এই যে ব্যাপারগুলো, সেখানে কিন্তু পুরো ব্যাপারটা এরকমই দাঁড়ায় যে একজন মায়েরই লায়াবিলিটিস। অনেক সময় আমারও কিন্তু ঝড়ঝাপটা উঠে, কিন্তু ওই যে আপনি বললেন না যে কীভাবে হ্যান্ডেল করি, সেটা কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে প্রেশারটা, এই প্রেশারটা সবসময় কেন আসলে একজন নারীর ওপরেই আসবে? এই বাধাটা কেন নারীকেই মানে উতরে যেতে হবে? আমি শুধু একটু ইন্টারাপ্ট করবো, এখানে গ্রামীণ ফোন ডিফারেন্ট যে আমরা বলি, বিরাট একটা মজার জিনিস হচ্ছে আমাদের এখানে অনেক পুরুষ কলিগ ওর বাচ্চাদেরকে নিয়ে আসে ডে কেয়ারে রাখতে, সাধুবাদ। হ্যাঁ, এবং ওয়াইফরা হয়তো অন্য কোথাও কাজ করছে, আমার ডিপার্টমেন্টে পর্যন্ত আছে। এত ভালো লাগে দেখতে যে বাবারা সেই রেসপন্সিবিলিটি। আসলে তো তাই হওয়া উচিত, সন্তান মানে তো বাবা মা দুজনেরই, তাই দুজন মিলে যদি দায়িত্ব নিয়ে সুন্দর করে একটা ম্যানেজমেন্টের মাধ্যমে সেটাকে করা হয়, তাহলে তো একজন নারী যখন উপার্জন করেন, সম্মান বলি, অর্থ বলি, পুরোটাই কিন্তু সন্তান এবং পরিবারের জন্যই আসে। সেখানে যদি একটু অ্যাড করে পাই, এই অর্গানাইজেশনের একটা রোল আছে, যেহেতু গ্রামীণ ফোন আমাদের এই ডে কেয়ারটা আছে, এই জন্য কিন্তু আমাদের মেল কলিগস আর স্টেপিং আপ, বিকজ ওনারা দেখছেন যে এটা তাহলে ওনারাও করতে পারেন। এখন ধরেন একজন হাজব্যান্ড যার আসলে হয়তো তার অর্গানাইজেশন তাকে এই সাপোর্টটা দিচ্ছে না, উনি কিন্তু চাইলেও সাপোর্টটা নিতে পারছেন না। সো এখানে ওয়ার্ক প্লেসেরও কিন্তু একটা রোল থাকে অবশ্যই প্লে অন দিস। এটা কিন্তু শুধু মেয়েদের জন্য না, ওস ফর দ্য মেল কলিগস অ্যাজ ওয়েল, দ্য ফাদার্স অ্যাজ ওয়েল। না, এই জায়গায় তো আসলে গ্রামীণ ফোন একটা মানে বিরাট বড় বলতেই হবে যে একটা এক্সাম্পল সেট করেছে, যেটা নিয়ে আরও যারা বড় প্রতিষ্ঠান আছে, আমরা এরকম অনেক আমাদের নেক্সাস লেডিস ক্লাবের বন্ধু, আমার পরিচিত অনেক বন্ধু, বিভিন্ন সময়ে পরিচিত যারা, তাদের সাথে দেখেছি যে ব্যাংকে একটা ভালো অবস্থানে কাজ করছিলেন এবং খুবই ব্রিলিয়েন্ট, কিন্তু তাকে কাজটা ছেড়ে দিতে হয়েছে। অথচ একটা ছোট্ট ডে কেয়ারের ব্যবস্থাপনা থাকলে ওইরকম একজন ভীষণ মেধাবী কর্মী হয়তো ওই ব্যাংকটি ধরে রাখতে পারে, যেটা ওভারঅল আমাদের টোটাল যে আসলে ব্যাংকিং সিস্টেম বলি বা অর্থনীতি বলি, সেখানে একটা বড় যোগ করতে পারতো। কিন্তু এই যে ছোট ছোট ব্যাপারগুলো, যেটা হয়তো শুধুমাত্র একটা সদিচ্ছা এবং সেটার সাথে ম্যানেজমেন্ট, এটা করলেই নারীরা খুব নিশ্চিন্তে, ওই বাধাটা পেরোনোর কথাও বোধহয় আর প্রয়োজন হয় না, নিশ্চিন্তে কাজ করতে পারে। কিন্তু আমরা সেই জায়গাটা এখনো কাজ করতে পারছি না। এটার জন্য আপনার কি মনে হয় আপা, যে এখনো আমাদের আরো নারীদের অনেক বেশি এগিয়ে আসা প্রয়োজন, বড় বড় পদগুলোতে থাকা প্রয়োজন, নাকি যারা বড় পদে আছেন পুরুষ, তারা ব্যাপারটাকে ওইভাবে আমলে নেন না? এটা একটা জয়েন্ট জার্নি। হ্যাঁ, এখানে আমি অলওয়েজ বলি যে মেয়েদেরও এখানে একটা বড় রোল থাকে।
এখানে আমি একটা বইয়ের একটা রেফারেন্স দিব, আমার খুব প্রিয় একটা বই, শেরিল স্যান্ডবার্গের লিনিন। তো ওইখানে উনি এই জিনিসটা বলেছিলেন যে আনটিল শি গট প্রেগনেন্ট শি ডিডন্ট রিয়েলাইজ, উনি বুঝতে পারেননি যে একটা মেয়ের যে আসলে গাড়ির পার্কিংটা একটু কাছাকাছি কনভিনিয়েন্ট জায়গায় থাকা উচিত, তাতে মেয়েদের হেঁটে যেতে সুবিধা হবে। উনি কিন্তু একজন আমেরিকান, রাইট? বাট উনি কিন্তু যতক্ষণ নিজে এক্সপিরিয়েন্সটা করেননি উনি কিন্তু বুঝতে পারেন না। সো এখানে মেয়েদের অনেক রোল থাকে যে আমার আসলে কি লাগবে, এবং দেখা যায় খুব ছোটখাটো জিনিস চাইলে কিন্তু হয়তো সাপোর্টটা পেয়ে যাবে, বাট মেবি সোসাইটাল কারণে যে আমি যেটা বললাম সবার আগে হচ্ছে আমাদের নিজেদের ইনার ব্যারিয়ার, আমরা সাপোর্ট চাই না। সাপোর্ট সিক করাটা কিন্তু একটা বিশাল বড় স্কিল, আপনাকে বলতে পারতে হবে আপনার কি লাগবে, আপনার সাপোর্ট সিস্টেম আপনি ক্রিয়েট করবেন, আপনি চাবেন আপনি এক স্টেপ নিলে কিন্তু আরেকজন আরেক স্টেপ এগিয়ে আসবে। হ্যাঁ, বাট আপনাকে সুযোগটা দিতে হবে আরেকজনকে আরেক স্টেপ এগিয়ে আসে। সো এখানে আমি মনে করি অবভিয়াসলি ছেলেদের তো রোল একটা আছে, বিকজ ওনারা হয়তো বেটার পজিশনে আছে, আপনি যদি কোয়ান্টিটিতে হিসাব করেন অবভিয়াসলি আমাদের পরিমাণ হয়তো কম, বাট ওনাদেরকে এই সাইডটা, এই পার্সপেক্টিভটা দেয়া, এই সাইড অফ দ্য স্টোরিটা বলা এবং বোঝানো, ইটস এ জয়েন্ট জার্নি, এবং একটু সময়ও লাগতে পারে, বাট এটাতে মেয়েদেরকে একটু এগিয়ে আসতে হবে। এটা একটা সুন্দর কথা বলেছেন আপু, যে অনেক সময় মেয়েরা যে না ঠিক আছে বলে কি হবে, বা থাক আমি ম্যানেজ করব, এই ছোট ছোট ব্যাপারগুলোই বোধ হয় একটা পুরো সিস্টেমকে চেঞ্জ করার ক্ষেত্রে মনে হয় এটাও একটা বাধা। আবার তাহি আপার কাছে একটু শুনতে চাই। তাহি আপা, একটা খুব কমন ব্যাপার ইন জেনারেল হিউম্যান রিসোর্সে যারা থাকেন এবং নতুন নিয়োগের সময় যখন আসে, দেখা হয় যে একজন নারীর সিভিতে যদি সে আনম্যারিড লিখে, তাহলে জিজ্ঞেস করা হয় যে এটা কমন, আমি কিন্তু খুব অভিজ্ঞতার আলোকেই বলছি, অবজারভেশন থেকে বলছি, যে তার বিয়ে করার পরিকল্পনা বা বয়সটা দেখা হয়, তারপরে বিয়ে হলে সন্তান আছে কিনা সেটা দেখা হয়, এবং যদি সন্তান থাকে সন্তানের বয়স কত। এই যে তিনটা ধাপ বললাম বাবা, এটার বেসিসে একজন নারীর রিক্রুটমেন্ট, এবং যদি সে সদ্য বিবাহিত হয় তাহলে তার ওই সন্তান নেওয়ার পরিকল্পনা, এই ব্যাপারগুলো নারীর চাকরি হওয়া এবং না হওয়ার পিছনে একটা বড় কারণ অনেক জায়গায়। আমি গ্রামীণ ফোনের যদি জানতে চাই আপা, সেই আলোকে যদি আপনি বলেন। প্রথমত আমরা বোধহয় এদিক দিয়ে অনেক ফরচুনেট, আমাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয়নি, আমার হয়নি। তবে মাল্টি ন্যাশনালে এটা আসলে ডিফারেন্টলি হ্যান্ডেল করে অনেক আগে থেকে। আমি স্টার্ট করেছিলাম নেসলেতে, সো আমার ওই অপরচুনিটিটা হয়েছে ভালো অর্গানাইজেশনে কাজ করা। বাট গ্রামীণ ফোনের কথা যদি বলেন, আমরা কখনোই এই ধরনের প্রশ্নই আসে না, কারণ আমরা ডিসক্রিমিনেশনে বিশ্বাসই করি না, এটা আমাদের কোর ভ্যালুর ভিতরে নাই। সো ওটা, ওই কোর ভ্যালু যদি আমরা ফলো করতে চাই তাহলে এই ধরনের প্রশ্ন আমরা করতে পারবো না। আমরা ইকুয়াল অপরচুনিটি দেই সবাইকে, এবং এবং খুবই রিগোরাস প্রসেস আছে, যেটা প্রতি বছর আবার অডিটও হয় যে প্রসেস ফলো করা হচ্ছে কিনা। সো সেখানে চাইলে যে আপনি একটা কোনো কিছু ইচ্ছে মতো কখনোই করতে পারবেন না, এটা কোনোভাবেই সম্ভব না। বাহ, কিন্তু অনেক, আমি এরকম অনেকেই আছে যারা আছে এই ধরনের। আই এগ্রি উইথ ইউ, লোকাল কোম্পানি বেশ অনেকগুলোতে এরকম কাজ হয়। আমি লোকাল কোম্পানিতে কাজ করেছি, সো আই নো ইট যে এরকম হয়, বাট তখন ওইটা হচ্ছে কালচার এগেন একটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবং এই কালচারটাকে ব্রেক করতে হবে। এখন কিছু কিছু লোকাল কোম্পানি ওগুলো থেকে বেরিয়ে এসছে, অনেক ভালো ভালো কোম্পানি এখন কর্পোরেট ইয়েটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করছে। সো ওগুলো অনেকেই বেরিয়ে এসছে, এবং আমি আশা করি, এবং ইমপ্রুভ করেছে, সো আশা করি যে এটা আরো দ্রুতই আরো বদলাবে, এগোবে। বাহ, এবং তাতে করে হবে কি যে যখন একজন মেধাবী কেউ আসেন কাজ করেন, এবং শুধুমাত্র হয়তো ম্যাটারনিটিতে যাবেন বলে তাকে একেবারে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া, এটা তো ওই প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্টেও আমার মনে হয় একটা বড় ধরনের লস, তাই না? অ্যাবসলিউটলি, অনেক ইনভেস্ট করা অনেক কিছু। একটা ছোট্ট আবার বিরতির সময় হয়েছে, দর্শক যাই আবার ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, আমরা ফিরবো এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। জীবন মানেই সেখানে নানা রকমের বাধা বিপত্তি থাকবে, তবে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে আসল কিছু, আসল জীবন। সেই জীবনে আপনারা কীভাবে কোথায় থেকে বাধা অতিক্রম করে নিজের অবস্থান তৈরি করছেন আমরা শুনতে চাই। তাই যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আর যত শুনছি আপু ভালো লাগছে। আজকে আমরা যদি দেখি কমনলি আমাদের সবার মধ্যেই, প্যারেন্ট থেকে শুরু করে আমাদের নিজেদের মধ্যে, যে বড় হয়ে কি হবে, ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, বা মেয়েদের মধ্যে কখনো কখনো আরেকটা গ্ল্যামারাস জব এয়ার হোস্টেস হব, তাই না? বা এরকমের স্বপ্ন কি আপনি কখনো দেখেছিলেন?
আমার আসলে মানে ফ্যামিলি থেকে তো ডাক্তার ইঞ্জিনিয়ার এসবই বলা হতো, বাট আমার খুব ইচ্ছা ছিল অ্যাস্ট্রোনট হওয়ার। অনেক মোহাম্মদ জাফর ইকবাল বা হুমায়ুন আহমেদ ওনাদের বই পড়ে বড় হয়েছি, তো সায়েন্স ফিকশন পড়তাম। তার মানে আকাশের সাথে একটা সম্পর্ক আছে ছিল, বাট ইভেনচুয়ালি আসলে ইন্টারমিডিয়েট পাস করার পরে বুঝলাম যে বাকি পড়াশোনাগুলো শেষ করতে অনেক সময় লাগে। সো তখন আমি আসলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়েছি, আইবিএ তে পড়েছি, বিবিএ। সো ছোটবেলার স্বপ্নের সাথে পরের পার্টটার মিল নাই, বাট আই এম এনজয়িং হোয়াট আই এম ডুইং। কিন্তু আইবিএ তো একটা এমন প্রতিষ্ঠান যেখানে সবাই স্বপ্নই দেখে যে সেখানে পড়বে, সো সেখানে যখন চান্স পেলেন, এবং ইউজুয়ালি যেটা হয় আমাদের এখানে যে মেয়েরা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়বে, এখন যদিও ব্যাপারটা অনেকটাই নর্মালাইজড, কিন্তু তারপরেও আপনাদের সময় বোধহয় খুব ছিল না যে মেয়েরা বিজনেসে পড়বে, মার্কেটিং বা ম্যানেজমেন্টে কাজ করবে। এটা কেমন, এই জায়গাটায় আপনি আসলে মানে কিভাবে পরিবারকে কি কনভিন্স করতে হয়েছিল? আমার একটা জিনিস ছোটবেলা থেকে খুব স্ট্রং হচ্ছে, মানে আমার যেটা আমি চাই লাইফে সেটার ব্যাপারে আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি পারসিস্টেন্ট। সো যখন আমি ডিসিশন নিলাম যে না আমি আসলে আইবিএ তে পড়তে চাই, তখন আমি আসলে তখন তো আমাদের তো কোচিং করতে হতো, তখন আমি বুয়েটের কোচিং করছি, আইবিএর কোচিং করছি, বাট আমি জানতাম আমি কোথায় পড়তে চাই। সো আই গট মাই অ্যাডমিশন, বাট বাসায় এটার অ্যাকসেপ্টেন্সটা আসলে হয় নাই। ওইটাই আমি জানতে চাচ্ছিলাম। তো আমার আম্মা আমার সাথে প্রায় 1 মাস কথা বলে নাই। আমার আব্বা ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, বোঝার চেষ্টা করছি কিসে ভর্তি হলো। সো ইট টুক মি সাম কনভিন্সিং, এবং যেটা হয় যে তখন আমি আমার ওই আত্মীয় স্বজন বা ফ্যামিলি ফ্রেন্ডস যারা একটু জানে যে এটা একটা ভালো ইনস্টিটিউট পড়ে কি হবে, হ্যাঁ ইটস আ সেফ ইউনিভার্সিটি, সো আমার একটু কাজ করতে হয়েছে এটা নিয়ে। বাট 1-1.5 মাস পরে একটা বাধা ছিলই। হ্যাঁ বাধা ছিল, বিকজ মাথায় তো ট্রেডিশনাল থাকে যে আম্মা আব্বাদের যে একটা ইঞ্জিনিয়ার বা ডাক্তার একটা সলিড সেফ লাইন, রাইট। সো আমি যেটা বললাম, আমার কিন্তু লাইফে এরকম অনেকগুলো বিগ ডিসিশনস আইভ টেকেন যেখানে আসলে আমার হয়তো ফ্যামিলির সাপোর্ট ইনিশিয়ালি ছিল না, বাট আমি জানতাম ওইটা আমার জন্য রাইট ডিসিশন। সো আমি পরে ওভাবে করে ম্যানেজ করে নিয়েছি। এইটা কিন্তু অনেক বড় ব্যাপার, যে নিজের কলটা বুঝতে পারা এবং সেটা যে আসলে অ্যাপ্রোপ্রিয়েট, এইটা বুঝে সবাইকে বোঝানো, ওই জার্নিতে বাকিদেরকে নিয়ে নেওয়া। এক্স্যাক্টলি। সো সেই জায়গাটা, সেই ডিসিশনটা আপনি মেক করতে পেরেছিলেন বলেই আজ আমরা গ্রামীণ ফোনে এরকমের এত দারুণ একজন মানুষ যিনি কাজ করছেন এবং অন্যদেরকে কাজ করার জন্য ইন্সপায়ার করছেন। স্পেশালি আমি অবশ্যই নারীদের কথাই বলবো। এই যে আসলে জার্নি, এতটা পথ হেঁটে এখন মানে গ্রামীণ ফোনের সাথে চলে যখন দেখছেন যে আপনিও গ্রামীণ ফোনের পরিবারের একজন হয়ে গেছেন, সেটা নিশ্চয়ই ভীষণ ভালো লাগার। অবশ্যই ভীষণ ভালো লাগে, বিকজ আমি তো বললাম আমি একদম খুব জুনিয়র একটা রোলে শুরু করেছিলাম, এবং এরকম একটা রোলকে তখন আমি আসলে চোখে দেখতে পেতাম না, ইন দ্য সেন্স যে আমি ওইখানে যাব মনে হতো না, মনে হতো অনেক দূরের একটা রোল। সো এই পুরো ধরেন আমার অলমোস্ট 18-19 বছরের ক্যারিয়ার। সো এখানে অনেকগুলো টার্নিং পয়েন্টসও ছিল, যেরকম আমি বললাম আইবিএতে ভর্তি হওয়ার মতো অনেকগুলো ডিসিশনও আমাকে নিতে হয়েছে, টাফ ডিসিশন নিতে হয়েছে, ক্যারিয়ার ডিসিশন এজ ওয়েল। বাট ওইখান থেকে আমাকে কিন্তু অনেকে সাপোর্টও করেছে আমার সিস্টেমের সাথে থেকে। আমি একটা ছোট গল্প বলতে চাই, একটু আগে আপনি যখন যে বিয়ের গল্পটা বলছিলেন তখন মনে হচ্ছিল। সো আমি চাকরিতে ঢোকার 1 বছরের মাথায় বিয়ে ঠিক হয়। সেটা যখন আমি আমার সুপারভাইজারকে বলি, উনি আমাকে ডেকে জাস্ট একটা কথাই বললেন যে বিয়ে করছো অসুবিধা নাই, চাকরি ছাড়বে এটা যেন আমি কখনো না শুনি। বা 1 বছরের ক্যারিয়ারে এরকম একটা সুপারভাইজারের সাপোর্ট পাওয়া, হ্যাঁ ইট ওয়াজ এ বিগ থিং। মানে উনি আমাকে বলেছেন দেখো ট্যালেন্টেড মেয়ে খুব কম আসে আমাদের কর্পোরেটে, সো আমি কিন্তু এরকম কোনো কিছু অ্যালাউ করবো না, সো ইউ মেক শিওর যে ইউ আর গেটিং ম্যারিড বাট ইউ আর ওয়ার্কিং। এবং উনি কিন্তু বাংলাদেশে কিন্তু মেন্টালি আই বিলিভ আপনাকে অনেক স্ট্রং করেছে, অনেক। হ্যাঁ, এবং আমার তখন মাথায় জিনিসটা তখন ফার্স্ট স্ট্রাইক করলো যে আসলে এই জিনিসটা যে একটা ইস্যু, যে বিয়ে হলে চাকরি ছেড়ে দিতে পারে মেয়েরা, আমার কিন্তু আগে মাথায় আসে নাই অনেক। হ্যাঁ, তখন মাথায় জিনিসটা ইট স্টার্টেড ওয়ার্কিং। বাট এরকম অনেকে কিন্তু অ্যালং দ্য ওয়ে আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করে, এবং আমি যেটা বললাম আই সট সাপোর্ট, এবং আমি কিন্তু যতবার সাপোর্ট চেয়েছি আমি কিন্তু পেয়েছি। সো এটা আমি অলওয়েজ মেয়েদেরকে জন্য বলি যে ইউ হ্যাভ টু লার্ন টু আস্ক ফর হেল্প। এবং 10 জনের কাছে চাইলে হয়তো 2 জন করবে না, বেশিরভাগই করবে। এবং 1-2 জন যারা করে কখনো কখনো 10 জনের থেকে ওটা বেশি, অনেক বেশি। কিন্তু এই জায়গায় বলতেই হয় আপা যে এখনো আমাদের বাংলাদেশে আমরা যদি দেখেন রিসেন্ট ইয়ার্সে যেই পরিমাণ মেয়েরা ভালো রেজাল্ট করে, সেটা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যেমন এসএসসি, এইচএসসি সহ বিসিএসেও মেয়েরা খুব ভালো করছে, কিন্তু সেই তুলনায় আমরা যদি দেখি যে আসলে কতজন টিকে থাকছে, খুব ভালোভাবে পাশ করছে, ব্যাচেলর মেডিসিনের কমপ্লিট করছে, তারপরে বুয়েটের মতো জায়গা থেকে ভালো একটা ফিল্ডে কাজ করে মানে পাশ করে কাজ করার যখন সময় আসছে দেখা যায় বিয়ে হয়ে যাচ্ছে, একেবারেই ঘরে বসে থাকছে। এই যে ব্যাপারটা, এটা আপা যদি আপনার কাছে জানতে চাই যে আমাদের মেয়েদের মধ্যেও কি এক ধরনের আপা যেমন বলছো যে
সিক করা তার রাইট বা তার প্রয়োজনীয়তার জায়গাটা, সেটাও কি এক ধরনের আপনার কি মনে হয় যে মনস্তাত্ত্বিক জায়গাটা এখনো গড়ে উঠছে না? এটা হচ্ছে এগেন সোসাইটি দ্যাট উই লিভ ইন। কারণ হচ্ছে যে আমরা মেয়েরা আসলে প্রথম স্যাক্রিফাইসটা করে ফেলি, ওটাই হয়ে আসছে যুগ যুগ ধরে। সো যেমন আমরা মনে করি যে আমার হাজবেন্ডেরই কাজ করার কথা, সো কাজ করবে, ওটা যে আমি হতে পারি এটা কখনো মাথায় আসে না যে একটা মেয়ের হতে পারে। আমি এরকম অনেকগুলো আমার প্রয়োজনীয় জিনিসটা আমি কেন আরেকজনের কাছে চাইবো, কিন্তু যার জন্য স্যাক্রিফাইসটা আমি করছি, হ্যাঁ স্যাক্রিফাইসটা আমি করে ফেললে তারপরে একটা সময় আসে যখন আর এগুলা কিছুই মাথায় থাকে না, তখন স্বামী, বাচ্চা, সংসার ওগুলাই হয়ে যায় সবচেয়ে মুখ্য, আর কিছু থাকে না। ওইটার জন্য আমরা দুজনেই বোধহয় একই কথা বারবার বলছি যে আমরা যদি এগিয়ে না আসি, আমরা যদি সাহায্যটা না চাই, তাহলে বোধহয় আমাদের সবকিছু সম্ভব না। মেয়েদেরকে বারবার এটাই করা উচিত যে যদি তার মনে হয় যে হ্যাঁ সে একটা ক্যারিয়ার করতে চায়, ওটা নিয়ে অ্যাটলিস্ট আলোচনাটা হওয়া উচিত। তারপরে কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু আলোচনাটা তো অবশ্যই। ওই সংকোচের বিহবলতা রবীন্দ্রনাথের গানের মতো আর কি হয়ে যায়, ওটা না হলে আসলে এগিয়ে যাওয়াটা খুব মুশকিল হবে। একদম। সেই জায়গা থেকে আপনি যে জায়গায় এগিয়ে আজকে গ্রামীণফোনের মতো এরকম প্রতিষ্ঠান এবং বেশ অনেকগুলো আপনি বড় বড় কোম্পানিতে কাজ করে নিজেকে স্কিলড করেছেন, নিজেকে প্রমাণ করেছেন যে হ্যাঁ নারী পুরুষের যে কোনো পার্থক্য নয়, মেধার জায়গায়, কন্ট্রিবিউশনের জায়গায়, সে জায়গায় মানে একটা বলতেই হয় যে অনেক বড় ব্যাপার। কিন্তু শুরুটা যদি জিজ্ঞেস করি যে পারিবারিক একটা দারুণ হয়তো পরিবেশ আপনার জন্য ছিল, কিন্তু নিজের চেষ্টা করা, নিজেকে তৈরি করা, সেটা কিভাবে মানে কোত্থেকে একটা থাকে না স্পার্ক বা ওই যে আপা যেমন বলবেন টার্নিং পয়েন্ট, সেটা কখন? ইন্টারেস্টিং হচ্ছে যে আমি সবসময় যেটা বলি যে আমার ইন্সপিরেশন আমার বাবা, কিন্তু শুরুটা কিন্তু অনেকটা ফাইট দিয়ে, ইন দ্য সেন্স যে উনি ব্যবসায়ী ছিলেন, উনি লেদারের ফ্যাক্টরি ছিল ওনার, তো ওনার সারা জীবনে সব ছিল আমি লেদার টেকনোলজিতে পড়ে ওনার ব্যবসা আমি টেক ওভার করবো। আমি মেট্রিক দিতে দিতেই বুঝে গেছি সায়েন্স ইজ নট মাই সাবজেক্ট, সো আমি কমার্সে চলে যাব। কিন্তু তখন যদি আমার বাবার সাথে আমি কথা বলি এটা নিয়ে, তো ইম্পসিবল, কারণ তাহলে তো লেদার টেকনোলজি, উনি আমাকে ইটালি পাঠিয়ে লেদার টেকনোলজি শিখাবেন, তার মানে কি কিছু না বলি আমি অনেক বড় স্বপ্ন ছিল বাবার। হ্যাঁ আমি বড় মেয়ে এবং উনার স্বপ্ন ছিল, কিন্তু উনি আমাকে ওর মধ্যে একটা জিনিস বারবার শিখিয়েছেন যে হাউ টু বি ইন্ডিপেন্ডেন্ট, থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। তো তখন তো আমি অলরেডি ইন্ডিপেন্ডেন্টলি থিঙ্ক করা শুরু করে দিয়েছি। সেটাতে যেটা হয়েছে আমি নিজেই কমার্সে চলে গেছি ওনাকে কিছু না বলে। তাহলে আমি দুষ্টুমি করে কি বলতে পারি বাবাই এক্সপ্লয়েট করেছেন? এই জন্য আমি বলি এখনো উনি ইন্সপিরেশন, কারণ হচ্ছে যে উনি ওদিন যদি এটা না করতেন আমি কমার্সে যেতাম না, হয়তো আমি লেদার টেকনোলজি পড়ার চেষ্টা করতাম, যেটাতে হয়তো আমি অত ভালো করতাম না, কিন্তু আমি এখন যেটা করি আই এম ভেরি হ্যাপি। দ্যাটস মোর ইম্পর্টেন্ট। না আপনি হয়তো সেখানেও ভালো করতেন কারণ আপনি মেধাবী, এবং হয় না যে বাবা সবার মিলে হয়তো খুব ইম্পর্টেন্ট। আমি সবসময় মানুষের জন্য কাজ করতে চেয়েছি, এক্স্যাক্টলি, সো আই গট দ্য রাইট জব টু ডু ইট, এটা হচ্ছে ব্যাপার। এবং এই যে আপনি বললেন না যখন এই যে একটা গ্লো আলাদা, এটা হয়তো তখন আপনার চেহারায় দেখা যেত না। খুব ভালো লাগছে আপা শুনে। আমাদের সাথে আমাদের বন্ধুরা যুক্ত হয়ে গেছে যারা নানা বাধা থাকা সত্ত্বেও সব সময় এগিয়ে যায় এবং নেক্সাস লেডিস ক্লাবের সাথে থাকে। যুক্ত হয়েছে নাহিদা নেলি আপা, ওবায়দা খালামণি যুক্ত হয়েছেন, মিষ্টি আপু যুক্ত হয়েছেন, আমাদের প্রিয় ফারহানা রহমান আপু, হাসিনা আপু, রীতা পোদ্দার আপু, ইভা নার্গিস আপু যুক্ত হয়েছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। রমজানে আজকেই প্রথম আমাদের সাথে দেখা হচ্ছে, সো সবার সাথে শুনবো সবাইকে কিভাবে আসলে বাধা পেরিয়ে নিজের অবস্থানে আপনারা এগিয়ে যাচ্ছেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরি। দর্শক আবারও সেই ছোট্ট একটা বিরতি, তবে এই বিরতি কিন্তু কোনো বাধা নয়। আমরা ফিরে আসবো এখনই, আমাদের সাথে থাকুন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে।
বাধা পেরিয়ে এমন একটা বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমাদের বন্ধুদের থেকে অনেক কিছু শুনেছি যা কিনা ভীষণ অনুপ্রেরণা দেওয়ার মতো, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনাদের অনেকের কাছে গল্পের মতো মনে হতে পারে। কারণ আমাদের আশপাশের পরিবেশটাই আসলে এমন এখনও হয়ে ওঠেনি যে আমরা সবাই নিজের ডিসিশনটা নিজে নিতে পারি। এই বাধাটা কিন্তু সবার আগে যে আমাদের মনের ভিতরেই সাহস নেয়ার, ওই যে একেবারে প্রাকৃতিকভাবে নিজেকে গড়ে তোলা, সেটা বোধহয় খুব জরুরি। আপনারা করবেন কিংবা কীভাবে করছেন সেই ব্যাপারগুলো আমরা শুনতে চাই, তাই যুক্ত হতে হবে। দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, আর বন্ধুরা এক এক করে সব যুক্ত হয়েছে, একটু একটু করে শুনবো। আমরা একটু শুনি যে ওবায়দা খালামণির কাছে, যে ওবায়দা খালামণি বাধা পেরিয়ে নানা রকমের বাধাই আমাদের চারপাশে আছে। আপনার জীবনে মানে তোমার জীবনে কখনো এরকম হয়েছে যে কোনো পার্টিকুলার বাধা তোমার মনে হচ্ছে এটার জন্য তুমি পিছিয়ে গেছো? প্রশ্নটা তো ভালো করে শোনা গেল না খালামণি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুঝতে পারলাম না এখন কি শুনতে পাচ্ছো? এমনিই বলি যে প্রশ্নটা ভালো করে শুনিনি, আরেকবার বলবা নাকি বলবো বিষয়টা সম্পর্কে বলবো? আচ্ছা, না মানে তুমি আমাকে শুনতে পাচ্ছো? শাড়ির কালারটা খুব ভালো লাগছে, আমার মনে ধরেছে শাড়ির কালারটা। থ্যাংক ইউ। বলি বাধা পেরিয়ে আসলে প্রতিটি মানুষের জীবনেই বাধা বিপত্তি আছে। এই বাধা বিপত্তি পেরিয়ে আমরা যখন সামনে এগিয়ে যাই, শ্রম, তারপরে মানসিক শক্তি, তারপরে ধৈর্য নিয়ে যখন এগিয়ে গিয়ে একটা সফলতার সামনে দাঁড়ায়, তখনই সেটার পরিপূর্ণতা পাওয়া যায়। আর এই প্রতিটা ব্যর্থতার পিছনে বা বাধার পিছনে একটা গল্প থাকে, সেই গল্পটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এটাই সবারই কিছু কিছু বাধা আসে, এই বাধাকে আমরা পেরিয়েই আসলে সামনে আজকে এই অবস্থানে সামনে আরো এগিয়ে যাবে খালামণি, এবং দেশে 10-এর জন্য কাজ করবে, এটা অনেক বড় ব্যাপার। আমরা একটু ফারহানা রহমান মিষ্টি আপুর কাছে একটু শুনি যে মিষ্টি আপু খুব ইন্সপায়ারিং একজন মানুষ, নিজে একজন শিক্ষক, প্রজন্ম গড়ে তুলছো। আপু তোমার কাছে জানতে চাই যে আসলে তোমার আশেপাশে তোমার শিক্ষার্থীদের মধ্যেও কি দেখো যে নানা রকমের বাধা কিন্তু তা সত্ত্বেও তারা চেষ্টা করছে এগিয়ে যেতে? শুভ সন্ধ্যা, শুভ সময়। আমার মেয়েটাকে অনেক ধন্যবাদ, অনেকদিন পরে দেখলাম। আশা করি ভালো আছেন। আর বাধার ক্ষেত্রে যেটি বললেন, আসলে তো সবাই প্রতিষ্ঠিত হতে গেলে কোনো না কোনো প্রকার বাধা আসেই। তবে এই দিক থেকে আমি কিছুটা আমার ফ্যামিলিগত এবং আমার যে হাজবেন্ডের, যেখানে আমার যে প্রতিদেব আমি যাকে বলি, সেক্ষেত্রে আমি সফল, যে তারা আমাকে অনেক ইন্সপায়ার করে। আর সামাজিক ভাবে বাধাগ্রস্ত খুব একটা না, যতটুকু পেরেছি ততটুকু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যই আমার সবসময় সুগম হয়েছে। আর পারিবারিক কিছু পারিবারিক মনে সেটা আমার একান্তই একেবারেই যেটা ফ্যামিলিগত সমস্যা হয়, সেটা হলো আমি আমার বাচ্চা খুব ছোট ছিল, আমার বড় মেয়ে খুব ছোট ছিল, তখন আমি অনার্স কমপ্লিট করেছি। ওকে নিয়ে আমি মাস্টার্স, নিবন্ধন, স্কুল, কলেজ, এই যে এই বাধাগুলো আমি ফিল করেছি, সেই বাধাগুলোকে উত্তরণ করার চেষ্টা করেছি। এইটা না আমি বলবো ঠিক বাধা না, প্রাকৃতিক নিয়মে আমরা নারীরা মা হব, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু সাহস ধরে রেখে আমার সন্তানদের জন্যই আমি আরো ভালো কিছু করব, এটা অনেক বড় ব্যাপার, এবং তুমি সেটা করতে পেরেছো মিষ্টি আপু। মিষ্টি মিষ্টি আমাদের আরো অনেক সফল হও, সামনে এগিয়ে যাও। আমরা একটু শুনি হাসিনা আপুর কাছ থেকে যে হাসিনা আপুর অনেক রকমের অনেক বাধা পেরিয়ে আজকের এই অবস্থান, ভালো লাগার জায়গাটা একটু শুনি। আসসালামু আলাইকুম আপু, প্রশ্নটা বুঝতে পারি নাই, একটু বলবে আবার? আপু তোমার জীবনে আমরা জানি যে অনেক রকমের অনেক বাধা পেরিয়ে তুমি আজকের অবস্থানে এসেছো, তো সেটা নিয়ে তোমার যে ভালো লাগা সেটা সম্পর্কে একটু শুনতে চাই। অনেক ধন্যবাদ আপু। আসলে কি, নিজের ইচ্ছা শক্তিটা হচ্ছে আমি মনে করি প্রথমে, আর দ্বিতীয় হচ্ছে পরিবার। তোমার যত ইচ্ছা থাকুক, পরিবারের মানুষগুলো যদি তোমাকে সাপোর্ট না করে না, খুব কঠিন ওই রাস্তা পার করা। আর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি সেটা হচ্ছে সবচেয়ে মানে বেশি বলতে কি, একদম অবুঝ বয়সেই তো আশাটা, বিবাহিত জীবনটা, তো ওইটা হচ্ছে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে 100% পেয়েছি, যার জন্য হচ্ছে আজকে একটু একটু করে সমস্ত বাধা পেরিয়ে মাস্টার্স করা, চাকরি করা, ছেলে মেয়েদের এইভাবে গড়ে তোলা। আল্লাহর রহমতে একজন কমপ্লিট, একজন কমপ্লিটের পথে, ছেলেটা ভর্তি হবে, তো সবকিছু মিলে এবং দারুণ সুন্দর সফল একটা পরিবার বলে শেষ করা যাবে না। ঠিক তাই। এবং বলতেই হয় হাসিনা আপু, মা যখন অনেক সাহসী হয় এবং মা যখন সামনে এগিয়ে যায়, সন্তানরাও কিন্তু অটোমেটিক পেছনে পেছনে তাকেই ফলো করে। এভাবে সামনে এগিয়ে যাও। রীতা পোদ্দার আপুর কাছে একটু শুনি যে মানে জীবনে নানা বাধা নিশ্চয়ই পেরিয়ে আজকের অবস্থানে এসছো আপু। অনেক ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা।
বাধা তো অবশ্যই ছিল। সংসার জীবনে আসলে মেয়েদের একটা অন্যরকম বাধা আসে, মানে সেই বাধাটার মধ্যে মানে শুধু অন্ধকারই দেখতে পাওয়া যায় একটা সময়। আর আমার হচ্ছে কি রিলেটিভসরা তো নাই, সব হচ্ছে বাইরে থাকে, আমি আছি একা বাংলাদেশে, সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই। তো যখন আমার বড় বাচ্চাটা হলো তখন চাকরি মানে মানে ওর দেখাশোনার করার মতো কেউ ছিল না, আমার হাজবেন্ডও চাকরি দিবে। তো আমারটা ছেড়ে দিয়ে আমি যখন নাকি ও স্কুলে ঢুকলো তখন স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি হস্তশিল্প যে কাজগুলি আছে সমস্ত কিছু শেখা শুরু করলাম, বাসা থেকে কাজ করা শুরু করলাম। এভাবে আমি আমার বাধাটা পেরিয়ে অনেক কিছু গিয়েছে, আমি এই কয়েক সেকেন্ডে বলে ফেললাম, অনেক কষ্ট করে আমি আসলে এই জায়গায় আসি উদ্যোক্তা হওয়ার জন্য। এটাই সবথেকে বড় আপু যে কতদূর যেতে পারবো জানি না, কিন্তু চলছে, মানে এভাবে এগিয়ে যাওয়া। কোটি টাকা কোনোদিন পারবো কিনা জানি না, অত আশা হবে কিনা, কিন্তু চেষ্টা করি। এটা অনেক বড় ব্যাপার আপু। ওই যে আপনারা যেরকম বলছিলেন না গল্পগুলোর সাথে মিল আছে, কিন্তু তবু তিনি থেমে যাননি, তাই না? এটাই সব থেকে বড়। একটু নার্গিস আপুর কাছে শুনবো যে নারীদের জন্য মানে সামনে এগিয়ে যাওয়ার পথে আসলে বাধা হিসেবে কোনগুলো বেশি বড় হয়? আপু আনমিউট করতে হবে, আপু আনমিউট করতে হবে। বাধা পেরিয়ে আমার সবসময় বাধার সম্মুখীন হতে হয়। যে কোনো কাজ করতে যাচ্ছি আমরা মেয়েরা, প্রত্যেকটা যেগুলো পার হয়ে আসছি, বাধা পার হয়ে আসছি, তারপরেও সামনে যখন আগাতে যাচ্ছি তখনই কিন্তু বাধার সম্মুখীন হচ্ছি। কেন হচ্ছে বুঝতে পারছি না। প্রতিটা মুহূর্তে যেন আমাদের এখনো বুঝে শুনে ধীরে সুস্থে পা বেরোতে হচ্ছে। মনে করবো কাউকে উপকার করব, সেখানেও দেখতেছি পাচ্ছি যে নানান বাধার সম্মুখীন। নিজের কোনো কিছু কাজ করব, সেখানেও বাধার সম্মুখীন। তারপরেও কিন্তু চেষ্টা, যে ইচ্ছা শক্তিটা, এই মনোবলটা ধরে রাখা, এবং বাসা থেকে পরিবার থেকে যে সাপোর্টটা, তুমি পারবা, তুমি করো, তোমার না পারো, তোমার সাথে আমি আছি, এই যে এই জিনিসটা বলা আমাকে অনেক ইন্সপায়ার করে। আমি পারি না পারি, এবং আপু এক্স্যাক্টলি এইটাই সব থেকে বড়। যখন পরিবারের কাছের মানুষরা সাথে থাকে তখন মনে হয় যে কোনো ব্যাপারই না, আমি যে কোনো বাধাই অতিক্রম করতে পারি। আপু যে কথাটা বললো, আমি এই কথার সূত্রে যদি তাই আপুর কাছে আসি যে আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটা কমন, যদিও খুব সিলি হয়ে যাবে তবুও জিজ্ঞেস করি আপু, যে বলে যে নারীরাই নারীদের পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই জায়গায় আসলে আপু আপনি কি মনে করেন? সমস্যা হচ্ছে এটা আমি এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু অফকোর্স আমি দেখেছি এরকম অনেক জায়গাতেই হয়, নারীরাই নারীদের বাধা হয়। কিন্তু ওটাও বোধহয় একটা পারসেপশন, কারণ ওটাকেও ভাঙা যায়। এখন আমার যদি কেউ বাধা হয়, তাকে বুঝিয়ে আমি কিভাবে এগিয়ে যাব, ওটা আমার উপর, ওটা কিন্তু ওই নারীর উপর না। কারণ এমনও তো, আমি আরেকটু ক্যান্ডিড ভাবে যদি বলি, শাশুড়ি বউয়ের সম্পর্ক নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু আমার শাশুড়িকে বোঝানোর দায়িত্বটা তো আমাদের, কারণ উনি তো আগের জেনারেশনের মানুষ, উনি হয়তো যেভাবে দেখেছেন, হ্যাঁ, এবং কিন্তু ওই আস্থাটা ওনাকে দেয়া যে আপনার জন্য আমি আছি, আমার নিজের জন্যও আমি আছি। সো ওই জায়গাটা বোধহয় আমাদেরও তৈরি করার ব্যাপার আছে, শুধু ওনাদেরই একমাত্র দায়িত্ব না। কোনো কোনো ক্ষেত্রে হয়তো বৌমাদের এক ধরনের সুপিরিয়রিটি সুন্দর সম্পর্কটাকে হয়। সো এটা আসলে দুদিকের ব্যাপার, এটা একজনের উপর আমি দোষ দিতে পারবো না। বাহ, দারুণ এটা বলেছেন আপু। এই পরামর্শ আমার মনে হয় বন্ধু যারা শুনছে তাদের কাজে দিবে, বিশেষ করে নতুন যারা, তারা, কারণ নতুন সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনো কাজের ক্ষেত্রেও সেটা। তবু একদম শেষের দিকে যেহেতু চলে এসছে, লাস্ট নোট আপুর কাছে শুনবো যে আমাদের নারীরা যদি সামনে এগিয়ে কর্পোরেটে আপনাদের মতো বড় অবস্থানে যেতে চায়, তাহলে যেই বাধাগুলো আসে, সেটা প্রাতিষ্ঠানিক বলি, পারিবারিক বলি, সেটা মোকাবেলা করার জন্য কোন জিনিসটা সব থেকে বেশি মানে জরুরি একজন নারীর নিজের ভিতর থেকে বোধ করা? আমি আমার নিজের মতো করে যদি বলি, আমি যেভাবে জিনিসটাকে দেখেছি সোফার আমার লাইফে, হ্যাঁ, সো প্রথমত হচ্ছে আমার নিজের ক্ল্যারিটি দেখা খুব জরুরি, আমি কি চাই লাইফে। হ্যাঁ, মানে আমি যেটা চাই ওইটা হাফ হার্টেড হলে কিন্তু হবে না। আমার যেমন অলওয়েজই প্রায়োরিটি ছিল আমি কাজ করব, আই উইল ওয়ার্ক, এবং দিস ইজ সামথিং যেটা আমি আমার ফ্যামিলি সাথে একদম ক্লিয়ার ছিল, কিন্তু যেটা আমার থাকবে তারপর আমি বাকিগুলো ম্যানেজ করবো। এই ক্ল্যারিটিটা জরুরি ফার্স্টে, নিজের পারসিস্টেন্স। তারপর হচ্ছে আপনি যখন ওয়ার্ক প্লেসে যাচ্ছেন, ওইখানে আপনার যে একই রকম একটা বাধা আছে, ওইখানে ইউ হ্যাভ টু লার্ন হাউ টু ম্যানেজ দেম। তারপর যেরকম শাশুড়ি বড় একটা এক্সাম্পল দিল, রাইট, এটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, এবং আপনাকে যে এক স্টেপ এগিয়ে গিয়ে কমিউনিকেট করে
ক্লিয়ার থাকতে এবং সবকিছু আপনি মেন্ট করতে পারবেন না, এটা আরেকটা জিনিস। আমাদের মেয়েদের কিন্তু একটা পারফেকশনিস্ট হওয়ার টেন্ডেন্সি আছে, আমরা সবকিছু ঠিকমতো করব, সব ভালো হবে। মানে আপনাকে থামিয়ে দিই, যেহেতু শেষে চলে এসেছি, থামিয়ে দিব। শেষে এটা বলবো যে অনেকেই যখন বলে যে আমি নারী সব পারি, আমি উল্টোটা বলি যে না, আমি সব পারতে চাই, সব পারতে হবে না। খুব ভালো লাগলো আপা জেনে, আপনাদের দারুণভাবে এগিয়ে যাওয়া আমাদের অন্য সব নারীদেরকে আরো ভীষণভাবে অনুপ্রাণিত করবে। আমাদের বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা যে তাদের এত দারুণ সময় থেকে আমাদের সাথে যুক্ত হয়ে সময়টাকে আরো ভালো করার জন্য। আবার অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। দর্শক, সেই সাথে কৃতজ্ঞতা আপনাদের প্রতি, সবসময় আপনারা আছেন বলেই আমরা সকল বাধা পেরিয়ে এগিয়ে যাচ্ছি। এভাবেই থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।